হ্যালো অ্যান্ড ওয়েলকাম। চলো, তো আবার আমরা পুরোনো ট্র্যাকে ফিরে এসেছি। আজকে আমাদের সেট 9। মাঝখানে একটু গ্যাপ হয়ে গেছিল কিছুদিন, ওটা আমি চেষ্টা করছি কভার করে দেওয়ার, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন কি বলছে, ইন হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন provision for fundamental duties has been made by the 42nd Constitution Amendment Act? এটা হচ্ছে, ইয়ারটা হচ্ছে আমাদের 1976, ঠিক আছে? আচ্ছা, কালারটা একটু চেঞ্জ করে নিই। ইয়ারটা হচ্ছে আমাদের 1976। 1976। আচ্ছা, এখানে কি বলছে, ফান্ডামেন্টাল ডিউটিস কবে অ্যাড করা হয়েছে, কি ব্যাপার সেটা আমাদের একটু জানতে হবে। আচ্ছা, আমাদের যে অরিজিনাল কনস্টিটিউশন ছিল, মানে 1950-তে আমরা যে কনস্টিটিউশন গ্রহণ করেছি, ঠিক আছে, 1950 এর 26 জানুয়ারি আমাদের কনস্টিটিউশন এনাক্ট হয়, ঠিক আছে, এনফোর্স হয় বলতে গেলে। আর 1949 এর 26 নভেম্বর আমাদের কনস্টিটিউশন কি হয়, অ্যাডপ্ট করা হয়। ওকে, তখন কিন্তু আমাদের এই ফান্ডামেন্টাল ডিউটিজের যে কনসেপ্ট, এই ফান্ডামেন্টাল ডিউটিজের কনসেপ্ট তখন ছিল না। তাহলে ফান্ডামেন্টাল ডিউটিজ কবে অ্যাড হচ্ছে আমাদের কনস্টিটিউশন? ফান্ডামেন্টাল ডিউটিজ অ্যাড হচ্ছে, দেখো কোশ্চেনেই বলে দিচ্ছে, 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা হচ্ছে 1976-এ পাস হয়েছে। আচ্ছা, এটার মাধ্যমে আমাদের কি অ্যাড হয়েছে না, পার্ট 4A অফ দ্য কনস্টিটিউশনকে অ্যাড করা হয়। এবং এর আন্ডারে কি অ্যাড করা হয়, আর্টিকেল যদি বলা হয়, সেটা হচ্ছে আমাদের আর্টিকেল 51A। এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল ডিউটিজ এর কনসেপ্ট। আচ্ছা, ফান্ডামেন্টাল ডিউটিজ আমাদের কোন দেশ থেকে নেওয়া হয়েছে কনসেপ্টটা? এটা নেওয়া হয়েছে আমাদের ইউএসএসআর, বা বর্তমানে যাকে আমরা রাশিয়া বলছি, সেই ইউএসএসআর থেকে আমাদের ফান্ডামেন্টাল ডিউটিজ এর কনসেপ্ট নেওয়া হয়েছে। তাহলে এখানে আমাদের অ্যান্সার পেয়ে গেলাম, আর্টিকেল 51A তে আমাদের ফান্ডামেন্টাল ডিউটিজ এর কথা বলা আছে। বাকি আর্টিকেল গুলো আমরা যদি একটু দেখি, তাহলে আর্টিকেল 50 যদি দেখি, তাহলে এটা আমাদের কি বলছে, এটা বলছে সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ, যেটা আমাদের ডিপিএসপির আন্ডারে ছিল। সেপারেশন অফ জুডিশিয়ারি জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ এটা আমাদের ফান্ডামেন্টাল, সরি, ডিপিএসপির আন্ডারে ছিল। ওকে, ডিপিএসপি কোথা থেকে নেওয়া হয়েছে, আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, আর্টিকেল 52 কি বলছে, আর্টিকেল 52 আমি এখানে লিখে দিচ্ছি, দেয়ার শ্যাল বি এ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ এটা প্রেসিডেন্টের আর্টিকেল। দেয়ার শ্যাল বি আ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এটা আমাদের প্রেসিডেন্টের আর্টিকেল হয়ে গেল। আচ্ছা, আর্টিকেল 53 তে কি বলছে, এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য ইউনিয়ন, এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য ইউনিয়নের কথা এখানে বলা হচ্ছে, ঠিক আছে, অর্থাৎ প্রেসিডেন্টের যে পাওয়ার আছে এক্সিকিউটিভ, সেই পাওয়ারের কথা এখানে বলা হয়েছে। এই হচ্ছে আমাদের টোটাল আর্টিকেল। ওকে, চলো নেক্সট কোশ্চেন। ফান্ডামেন্টাল ডিউটিজ আর ইনক্লুডেড ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অন দ্য রেকমেন্ডেশন অফ, অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিজ আমাদের কনস্টিটিউশনে কার রেকমেন্ডেশনে অ্যাড করা হয়েছে? আচ্ছা, এটা অ্যাড করা হয়েছে আমাদের শরণ সিং কমিটির রেকমেন্ডেশন, ঠিক আছে, ইট ইজ দ্য অ্যান্সার। শরণ সিং কমিটি রেকমেন্ডেশন আমাদের ফান্ডামেন্টাল ডিউটিজে অ্যাড করা হয়। ইনি কিন্তু রেকমেন্ড করেছিলেন 8টা ফান্ডামেন্টাল ডিউটিজের কথা, ঠিক আছে, 8টা ফান্ডামেন্টাল ডিউটিজের কথা রেকমেন্ড করেন। কিন্তু যখন 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আসে, 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আসে 2002 সালে, তখন আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস কটা অ্যাড করা হয়, 10টা ফান্ডামেন্টাল ডিউটিস অ্যাড করা হয়। কিন্তু অ্যাট প্রেজেন্ট যদি বর্তমানে আমরা দেখি, তাহলে ফান্ডামেন্টাল ডিউটিস কটা আছে, 11টা আছে। এই 11 নম্বর ফান্ডামেন্টাল ডিউটিসটা কবে অ্যাড করা হয়? আচ্ছা, সরি, এখানে আমি একটা একটু মিস্টেক করে দিয়েছি, সেটা হচ্ছে এইটা, ফান্ডামেন্টাল ডিউটিস আমাদের যখন 1976-এ 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে অ্যাড করা হয়, তখন আমাদের 10টা ফান্ডামেন্টাল ডিউটিস ছিল। তো 11 নম্বর যে ফান্ডামেন্টাল ডিউটিসটা, ওটা বলতে গিয়ে তখন ওটা বলে দিয়েছি, এটা হচ্ছে 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002-তে অ্যাড করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, বলবন্ত রায় মেহতা কমিটি যদি আমরা দেখি, এই বলবন্ত রায় মেহতা কমিটি হচ্ছে আমাদের পঞ্চায়েতি রাজ যে ব্যবস্থা, তার রেকমেন্ডেশন করেছিল, পঞ্চায়েতি রাজ।
অর্থাৎ 3 টায়ার যে গভর্নমেন্ট, সেই 3 টায়ার গভর্নমেন্টের কথাই বলবন্ত রায়ের মেহতা কমিটির রেকমেন্ডেশন ছিল। আর ঠাক্কর কমিটি অতটা ইম্পর্টেন্ট নয়। আমাদের যে ফর্মার প্রাইম মিনিস্টার লেট শ্রীমতী ইন্দিরা গান্ধী, ওনার যে অ্যাসাসিনেশন হয়, ওনার অ্যাসাসিনেশনের যে ইনভেস্টিগেশন কমিটি ছিল, সেটা হচ্ছে ঠাক্কর কমিটি, এবং এর হেডে যিনি ছিলেন মনোহরলাল ঠাক্কর, তারই নাম অনুসারে এই কমিটিটা হয়। আর লেইজেন কমিটি অতটা ইম্পর্টেন্ট কিছু নয়, বলবন্ত রায়ের মেহতা কমিটি বলে দিলাম, এটা হচ্ছে বর্তমান পার্সপেক্টিভে ইম্পর্টেন্ট। ঠিক আছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ ফান্ডামেন্টাল ডিউটি, এদের মধ্যে কোনটা ফান্ডামেন্টাল ডিউটি নয়? টু রেসপেক্ট দ্য ন্যাশনাল অ্যানথেম। আচ্ছা, টু রেসপেক্ট দ্য ন্যাশনাল অ্যানথেম এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রাইট আন্ডার আর্টিকেল 51A সাবক্লজ এ। ঠিক আছে। টু সেফগার্ড দ্য পাবলিক প্রপার্টি, সেফগার্ড দ্য পাবলিক প্রপার্টি ইজ এ ফান্ডামেন্টাল ডিউটি আন্ডার আর্টিকেল 51A সাবক্লজ আই। আচ্ছা, টু প্রোটেক্ট মনুমেন্টস অ্যান্ড প্লেসেস অফ পাবলিক ইম্পর্টেন্স, এটা আমাদের ফান্ডামেন্টাল ডিউটিজ এর মধ্যে পড়ে না, এটা আমাদের এটা আমাদের ডিপিএসপি এর মধ্যে পড়ে। ডিপিএসপি এর আর্টিকেল 49 যদি আমরা দেখি, তাহলে টু প্রোটেক্ট মনুমেন্টস অ্যান্ড পাবলিক ইম্পর্টেন্স এর কথা এখানে বলা আছে। আর টু প্রোটেক্ট অ্যান্ড ইমপ্রুভ দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট, এটা হচ্ছে আমাদের আর্টিকেল 51A সাবক্লজ জি এর আন্ডারে, এটা আমাদের ফান্ডামেন্টাল ডিউটিজ এর কথা বলছে। তাহলে এর মধ্যে কোনটা অ্যান্সার হবে আমাদের? ডিপিএসপি এর কথা কোনটা বলছে? ডিপিএসপি এর কথা বলছে টু প্রোটেক্ট মনুমেন্টস অ্যান্ড প্লেসেস অফ পাবলিক ইম্পর্টেন্স, অর্থাৎ সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে। আচ্ছা, হুইচ ওয়ান অফ দিস ইজ নট এ ফান্ডামেন্টাল ডিউটি, আবার সেই একই রকমের একটা কোশ্চেন, যে এর মধ্যে কোনটা ফান্ডামেন্টাল ডিউটি নয়? টু অ্যাবাইড বাই দ্য কনস্টিটিউশন এন্ড রেসপেক্ট দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রাইটস আন্ডার, ফান্ডামেন্টাল ডিউটি আন্ডার আর্টিকেল 51A সাবক্লজ এ। আচ্ছা, টু প্রমোট হারমোনি অ্যান্ড ব্রাদারহুড, এটা হচ্ছে আমাদের প্রমোট হারমোনি এবং ব্রাদারহুডের কথা ফান্ডামেন্টাল রাইটস 51A, ফান্ডামেন্টাল রাইটস বলছেন, ফান্ডামেন্টাল ডিউটিস আন্ডার 51A আন্ডার সাবক্লজ ই, এটা বলা হয়েছে। আপহোল্ড অ্যান্ড প্রোটেক্ট দ্য সোভারজিনিটি অফ ইন্ডিয়া, সোভারজিনিটি অফ ইন্ডিয়ার কথা যদি বলা হয়, এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস আন্ডার 51A সাবক্লজ সি, এটা বলা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, অ্যাবলিশন অফ টাইটেলস এক্সেপ্ট মিলিটারি অ্যান্ড একাডেমিক, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ফান্ডামেন্টাল রাইটস এর কথা বলা হয়েছে এটাতে। ঠিক আছে। ফান্ডামেন্টাল রাইটস আন্ডার আর্টিকেল যদি আমরা দেখি, আর্টিকেল 18 এ আমাদের বলা আছে অ্যাবলিশন অফ টাইটেলের কথা, এটা একটা ফান্ডামেন্টাল রাইটস। ঠিক আছে, চলো। Which one of the following was added as the fundamental duty through the Constitution 86 Constitution Amendment Act 2002? 2002 সালে যে 86 Constitution Amendment Act আনা হয়, তাতে কোনটা অ্যাড করা হয়েছে ফান্ডামেন্টাল ডিউটিজ এর মধ্যে? টু স্ট্রাইভ টুয়ার্ডস এক্সিলেন্ট ইন ইন্ডিভিজুয়াল অ্যান্ড কালেকটিভ অ্যাক্টিভিটি, এটা হচ্ছে আন্ডার ফান্ডামেন্টাল ডিউটি আন্ডার 51A সাবক্লজ জে। ওকে। আচ্ছা, টু প্রোভাইড অপরচুনিটিস ফর এডুকেশন টু ওয়ান্স চিলড্রেন বিটুইন দ্য এজ গ্রুপ অফ 6 to 14 ইয়ার্স, এটা হচ্ছে আমাদের 86 যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002, তার আন্ডারে এটাকে অ্যাড করা হয় ফান্ডামেন্টাল ডিউটিজ এর আন্ডারে, এটা হচ্ছে আমাদের 51A সাবক্লজ কে। ঠিক আছে। টু ওয়ার্ক ফর দ্য ওয়েলফেয়ার অফ ওমেন অ্যান্ড চিলড্রেন, এটা ফান্ডামেন্টাল ডিউটিজ এ আমাদের নেই। টু প্রমোট পিস অ্যান্ড হারমোনি, পিস অ্যান্ড হারমোনির কথা বলা নেই। টু প্রমোট হারমোনি অ্যান্ড ব্রাদারহুডের কথা আমাদের বলা আছে, যেটা হচ্ছে আর্টিকেল 51A সাবক্লজ ই তে ব্রাদারহুডের কথা বলা আছে, হারমোনি অ্যান্ড ব্রাদারহুড, পিস এর কথাটা ওখানে কিন্তু উল্লেখ করা নেই। ঠিক আছে, চলো। দ্য বেসিক ডিফারেন্স বিটুইন দ্য ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড দ্য ডিরেক্টিভ প্রিন্সিপল ইজ, অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস এবং ডিরেক্টিভ প্রিন্সিপলের মধ্যে বেসিক ডিফারেন্স কি? বেসিক ডিফারেন্স যদি আমরা দেখি, ফান্ডামেন্টাল রাইটস আর পজিটিভ আর ডিরেক্টিভ প্রিন্সিপালস নেগেটিভ, এটা ভুল। কারণ ফান্ডামেন্টাল রাইটস আমরা দেখেছি এটা একটা নেগেটিভ কনসেপ্ট। নেগেটিভ কনসেপ্ট কেন? না, আমরা দেখেছি স্টেট এটা করতে পারবে না, স্টেট এটা করতে পারবে না, স্টেট ডিসক্রিমিনেট করতে পারবে না, এরকম সব নেগেটিভ ওয়েতে পজিটিভলি লেখা আছে। সেক্ষেত্রে ডিরেক্টিভ প্রিন্সিপাল আমরা যদি দেখি, এটা একটা পজিটিভ কনসেপ্ট। ঠিক আছে। এখানে ফ্রি লিগ্যাল এইড এর কথা বলা আছে, এখানে হচ্ছে আমাদের ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক এর কথা বলা আছে, এটা একটা পজিটিভ কনসেপ্ট। তাহলে এটা উল্টো বলা আছে এখানে। ঠিক আছে। ডিরেক্টিভ প্রিন্সিপাল আছে গিভেন প্রিসিডেন্স
ওভার দ্য ফান্ডামেন্টাল রাইটস বাই দ্য কোর্ট ইন অল দ্য কেসেস। আচ্ছা, এটাও ভুল বলা আছে এখানে। একটা ইম্পর্টেন্ট কেস আছে, সেটা হচ্ছে আমাদের চম্পাকম দোরাইরাজন, চম্পাকম দোরাইরাজন ভার্সাস স্টেট অফ মাদ্রাস, স্টেট অফ মাদ্রাস। এই কেসে কি বলা হয়, এটা হচ্ছে 1951 এর একটা কেস, যেখানে বলা হয় যে ডিপিএসপি মানে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, লিখে দিচ্ছি আমি, ডিপিএসপি হ্যাজ টু কমফোর্ট, হ্যাজ টু কনফার্ম টু অ্যান্ড রান অ্যাজ এ সাবসিডিয়ারি, অ্যাজ এ সাবসিডিয়ারি অফ, এটা অনেকবার কোশ্চেন এসছে আমাদের, দ্য ফান্ডামেন্টাল রাইটস। ঠিক আছে, অর্থাৎ ডিপিএসপি সবসময় সাবসিডিয়ারি হিসেবে কাজ করবে তার ফান্ডামেন্টাল রাইটস, তার ফান্ডামেন্টাল রাইটস সবসময় প্রেসিডেন্স পাবে, যেটা এখানে উল্টো বলা আছে। ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইটস আর জাস্টিসিয়েবল অ্যান্ড while directive principle are not, এটা একদম ঠিক। ফান্ডামেন্টাল রাইটস জাস্টিসিয়েবল কেন, কারণ এটা হচ্ছে রিট জারি করে আন্ডার আর্টিকেল 32 সুপ্রিম কোর্ট, এবং আন্ডার আর্টিকেল 226 হাইকোর্ট। আমরা রিট জারি করে ফান্ডামেন্টাল রাইটস যদি আমাদের ভায়োলেট হয়, তাহলে আমরা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে যেতে পারি। কিন্তু ডিরেক্টিভ প্রিন্সিপাল আর নট জাস্টিসিয়েবল, এটা কোনো বিচারাধীন নয়। ঠিক আছে, তাই সি ইজ দ্য রাইট অ্যান্সার। হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্টলি ম্যাচড, এদের মধ্যে কোনটা কারেক্টলি ম্যাচ করছে? Part 3 of the Constitution, Part 2 of the Constitution, Fundamental Rights, Part 3 of the Constitution, Citizenship, Part 4A of the Constitution, Fundamental Duties, Part 5 of the Constitution, DPSP। আচ্ছা, এটার মধ্যে রাইটলি ম্যাচ করছে হচ্ছে পার্ট 4A অফ দ্য কনস্টিটিউশন, ফান্ডামেন্টাল ডিউটিস। বাকিগুলো আমরা যদি দেখি, তাহলে ফান্ডামেন্টাল রাইটস, আচ্ছা পার্ট 1 থেকে আমরা আসি। পার্ট 1 এ কি বলা আছে? ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, ইউনিয়ন টেরিটরি নয় কিন্তু, ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, মানে আমাদের ভারতবর্ষের যে পুরো এরিয়া, সেই ইউনিয়ন আর টেরিটরির কথা বলা আছে। পার্ট 2 তে আমাদের কি বলা আছে? পার্ট 2 তে আমাদের বলা আছে হচ্ছে সিটিজেনশিপ, সিটিজেনশিপ। পার্ট 3 তে আমাদের কি বলা আছে? পার্ট 3 তে বলা আছে হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রাইটস। আচ্ছা, পার্ট 4 এ আমাদের কি বলা আছে? পার্ট 4 এ আমাদের বলা আছে হচ্ছে ডিপিএসপি। আর পার্ট 5 এ আমাদের কি বলা আছে? সরি, পার্ট 4 এ একটা মাঝখানে হবে এখানে। পার্ট 4 এ তে আমাদের বলা আছে হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস। আচ্ছা, পার্ট 5, পার্ট 5 এ আমাদের কি বলা আছে? ইউনিয়ন এক্সিকিউটিভ বা ইউনিয়ন গভর্নমেন্টের কথা বলা আছে। ঠিক আছে, এটুকুই আপাতত থাক। আচ্ছা, এর মধ্যে আমরা যদি দেখি, তাহলে সিটিজেনশিপ আমাদের কোথা থেকে নেওয়া হয়েছে? এটা ইউকে থেকে নেওয়া হয়েছে, সিঙ্গেল সিটিজেনশিপ। ফান্ডামেন্টাল রাইটস আমাদের কোথা থেকে নেওয়া হয়েছে? এটা ইউএসএ থেকে নেওয়া হয়েছে, যেটা রুল অফ ল এর কনসেপ্ট, যেটা হচ্ছে এভি ডাইসির কনসেপ্ট। আচ্ছা, ডিপিএসপি কোথা থেকে নেওয়া হয়েছে? ডিপিএসপি আমাদের নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে। আর ফান্ডামেন্টাল ডিউটিস আমাদের কোথা থেকে নেওয়া হয়েছে? ইউএসএসআর থেকে এটা নেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা চল। The first citizen of the Republic of India is, রিপাবলিক অফ ইন্ডিয়ার ফার্স্ট সিটিজেন কে? ফার্স্ট সিটিজেন যদি আমাদের বলতে হয়, সেটা হচ্ছে আমাদের প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট ইজ দ্য ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া। আচ্ছা, দেয়ার শ্যাল বি এ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এটা কত নম্বর আর্টিকেলে বলা আছে? আর্টিকেল 52 তে বলা আছে। প্রাইম মিনিস্টার, প্রাইম মিনিস্টারের কনসেপ্ট কত নম্বর আর্টিকেলে দেওয়া আছে? প্রাইম মিনিস্টারের কনসেপ্ট হচ্ছে আমাদের 74, 74 সাব ক্লজ 1 বলতে পারি। 74 সাব ক্লজ 1 এ কি বলা আছে? যে কাউন্সিল অফ মিনিস্টার, দেয়ার শ্যাল বি এ কাউন্সিল অফ মিনিস্টার উইথ দ্য প্রাইম মিনিস্টার এট দ্য হেড টু এইড অ্যান্ড অ্যাডভাইস দ্য প্রেসিডেন্ট, এটা হচ্ছে আমাদের আর্টিকেল 74 সাব ক্লজ 1 এ বলা আছে। আর চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্ট এস্টাবলিশমেন্টের কথা কত নম্বর আর্টিকেল বলা আছে? আর্টিকেল 24। এবং সাব ক্লজ 1 যদি দেখি, তাহলে সেখানে বলা আছে যে দেয়ার শ্যাল বি এ সুপ্রিম কোর্ট কনসিস্টিং এ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। ঠিক আছে, আচ্ছা চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট বর্তমানে আমরা যদি দেখি, তাহলে কে আছেন? ভি আর গাভাই, জাস্টিস ভি আর গাভাই, চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট আছে। স্পিকার অফ দ্য লোকসভা, স্পিকার অফ দ্য লোকসভা আমরা যদি দেখি, স্পিকার অফ দ্য লোকসভা এন্ড ডেপুটি স্পিকার অফ দ্য লোকসভা, এটা হচ্ছে আর্টিকেল 93 তে বলা আছে আমাদের। ঠিক আছে, বর্তমানে স্পিকার অফ দ্য লোকসভা আমরা জানি ওম বিড়লা আছেন, ওম বিড়লা। ওকে, চলো।
who is referred as the supreme commander of forces in India, জেনারেল অফ আর্মি, ডিফেন্স মিনিস্টার, প্রেসিডেন্ট, ফিল্ড মার্শাল। আচ্ছা, এখানে হচ্ছে সুপ্রিম কমান্ডার অফ ফোর্সেস অফ ইন্ডিয়া যদি আমি বলি, তাহলে সেটা হচ্ছে আমাদের প্রেসিডেন্ট। আন্ডার আর্টিকেল 53 সাবক্লোজ 2, অর্থাৎ 53 তে আমাদের কিসের কথা বলা আছে? এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য ইউনিয়ন। তো এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য ইন্ডিয়ান আন্ডার আর্টিকেল 53 সাবক্লোজ 2 তে কি বলা আছে? প্রেসিডেন্ট ইজ অলসো দ্য সুপ্রিম কমান্ডার অফ দ্য ডিফেন্স ফোর্সেস। ঠিক আছে, এটা বলা আছে। আচ্ছা, জেনারেল অফ আর্মি, জেনারেল অফ আর্মি বলতে আমাদের যদি বর্তমান চিফ অফ আর্মি স্টাফ দেখি, চিফ অফ আর্মি স্টাফ যদি দেখি, তাহলে সেটা কে আছেন? জেনারেল মনোজ পান্ডে। মনোজ পান্ডে, ঠিক আছে। আচ্ছা, ডিফেন্স মিনিস্টার আমরা জানি রাজনাথ সিং আছেন, রাজনাথ সিং। প্রেসিডেন্ট আমাদের কে আছেন? দ্রৌপদী মুর্মু, দ্রৌপদী মুর্মু মহাশয়া। ফিল্ড মার্শাল, ফিল্ড মার্শাল হচ্ছে কোনো পোস্ট অ্যাকচুয়ালি নয়। ফিল্ড মার্শাল অ্যাকচুয়ালি একটা সেরিমোনিয়াল পোস্ট, ঠিক আছে। এটা সবাইকে দেওয়া হয় না, কিছু জনকেই দেওয়া হয় সেরিমোনিয়াল পোস্ট। ইন্ডিয়াতে আজ পর্যন্ত দুজনকে দেওয়া হয়েছে। ফার্স্ট ফিল্ড মার্শাল পোস্ট যদি আমরা দেওয়া হয়, তাহলে হচ্ছে 1973-তে দেওয়া হয়। কাকে? না, জেনারেল স্যাম মানিক শ। তোমরা জানো যে 1971-72-তে যে বাংলাদেশ লিবারেশন ওয়ার হয়েছিল বা বাংলাদেশ মুক্তিযুদ্ধ হয়েছিল, সেখানে কিন্তু ইন্ডিয়া যে পার্টিসিপেট করছিল, ইন্ডিয়ার লিডার ছিলেন কিন্তু আমাদের ফিল্ড মার্শাল স্যাম মানিকশ। আচ্ছা, এই সেরিমোনিয়াল পোস্টটা আর কাকে দেওয়া হয়? এটা দেওয়া হয় হচ্ছে আমাদের ফার্স্ট যিনি আর্মি চিফ ছিলেন, কে এম কারিয়াপ্পা। 1986-এ কে এম কারিয়াপ্পাকে দেওয়া হয় এই ফিল্ড মার্শালের একটা সেরিমোনিয়াল পোস্ট। এই দুজনকে এখনো পর্যন্ত ইন্ডিয়াতে ফিল্ড মার্শাল পোস্টটা দেওয়া হয়েছে। ওকে, চলো। The president is not a part of the parliament, is a part of the parliament, is a part of the parliament and seats in the parliament, can vote in the parliament. আচ্ছা, president is an integral part of the parliament. এটা কত নম্বর আর্টিকেলে বলা আছে? এটা হচ্ছে আর্টিকেল 79, যেখানে পার্লামেন্ট ইজ কনসিস্ট অফ এ প্রেসিডেন্ট, লোকসভা এন্ড রাজ্যসভা। এই কনসেপ্টটা এখানে দেওয়া আছে আর্টিকেল 79। ওকে, আচ্ছা, which of the following statements is or are true of the fundamental duties of an Indian citizen? এর মধ্যে কোনটা ট্রু বলা আছে? A legislative process has been provided to enforce the duties, একদমই নয়। ফান্ডামেন্টাল ডিউটিস কখনোই জাস্টিসিয়েবল নয়, অর্থাৎ এখানে কোনো লেজিসলেটিভ প্রসেস হয় না, ঠিক আছে। আর দেয়ার কোরিলেটিভ টু লিগাল ডিউটিস, এটাও নয়, অর্থাৎ neither one nor two is the right answer। চলো, which article of the Indian Constitution prescribes eligibility conditions for re-election to the post of the President of India? অর্থাৎ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার যে পোস্ট, সেখানে রি-ইলেকশনের যে কনসেপ্ট, সেটা কত নম্বর আর্টিকেলে বলা আছে? আচ্ছা, আর্টিকেল 52 আমি আগেই বলেছি, এখানে হচ্ছে দেয়ার শ্যাল বি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এটা হচ্ছে আর্টিকেল 52 তে বলা আছে। আর্টিকেল 53 তে আমরা দেখেছি এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউনিয়নের কথা বলা আছে, যেখানে আর্টিকেল 53 সাব ক্লোজ 2 তে আমরা দেখেছি যে প্রেসিডেন্ট আমাদের যে ডিফেন্স আছে, সেই ডিফেন্সের হেড হিসেবে তিনি কাজ করেন। আর্টিকেল 54-এ কি বলা আছে? আর্টিকেল 54-এ হচ্ছে ইলেকশন অফ দ্য প্রেসিডেন্টের কথা বলা আছে, ইলেকশন অফ দ্য প্রেসিডেন্টের কথা বলা আছে। আচ্ছা, আর্টিকেল 55, আর্টিকেল 55 যদি আমরা দেখি, তাহলে ম্যানার অফ দ্য ইলেকশনের কথা বলা আছে, ম্যানার অফ দ্য ইলেকশনের কথা এখানে বলা আছে। আর আর্টিকেল 57 যদি দেখি, সেখানে আমাদের প্রেসিডেন্টের রি ইলেকশনের কথা বলা আছে। আর্টিকেল 57-এ প্রেসিডেন্ট যে ইলেকশনের জন্য রি এলিজিবল, সেটা বলা আছে। আর টার্ম অফ দ্য প্রেসিডেন্ট অফ দ্য অফিস যদি বলা হয়, সেটা হচ্ছে আমাদের আর্টিকেল 56-এ বলা আছে। টার্ম অফ দ্য অফিস, অর্থাৎ প্রেসিডেন্ট কতদিন তার অফিস হোল্ড করতে পারবেন, সেটা হচ্ছে আমাদের আর্টিকেল 56-এ বলা আছে। How many times the President of India can seek re-election to his post? অর্থাৎ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তার ইলেকশনের জন্য, রি ইলেকশনের জন্য কতবার করতে পারেন? এটা হচ্ছে এনি নাম্বার অফ টাইমস, এখানে কোনো
নাম্বার বলা নেই যে এতবার রিইলেক্ট হতে পারেন, প্রেসিডেন্ট এন নাম্বারস অফ টাইম রিইলেক্ট হতে পারেন। As per the Constitution of India, the President may resign his office by writing under his hand address to, অর্থাৎ কাকে অ্যাড্রেস করতে পারেন প্রেসিডেন্ট তার রেজিগনেশনের। আচ্ছা, চিফ ইলেকশন কমিশন নয়, দ্য চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা নয়, দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া নয়, দ্য ভাইস প্রেসিডেন্ট। অর্থাৎ প্রেসিডেন্ট তার যে রেজিগনেশন সেটা কার কাছে লিখবেন, সেটা হচ্ছে ভাইস প্রেসিডেন্টের কাছে দেবেন। আচ্ছা, এবার হচ্ছে চিফ ইলেকশন কমিশন। চিফ ইলেকশন কমিশনার বর্তমানে কে আছেন? বর্তমানে আছেন জ্ঞানেশ কুমার। জ্ঞানেশ কুমার, ঠিক আছে। চেয়ারম্যান অফ রাজ্যসভা, আমাদের ভাইস প্রেসিডেন্ট যিনি থাকবেন তিনি হচ্ছেন আমাদের চেয়ারম্যান অফ রাজ্যসভা হবেন। তিনি হচ্ছেন জগদীপ ধনকর মহাশয়। আমাদের আগে ওয়েস্ট বেঙ্গলের গভর্নর ছিলেন, ঠিক আছে। বর্তমানে আছেন সিভি আনন্দ বোস। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আগেই বলেছি, বি আর গাভাই জাস্টিস, বি আর গাভাই। আচ্ছা, আর ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া জগদীপ ধনকর আছেন। এটা হচ্ছে আর্টিকেল 63 তে এখানে বলা আছে দেয়ার শ্যাল বি এ ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ওকে, চলো। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ ফান্ডামেন্টাল ডিউটি ইন ইন্ডিয়া? এদের মধ্যে কোনটা ফান্ডামেন্টাল ডিউটি? সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ, এটা হচ্ছে আর্টিকেল 50 এর আন্ডারে আমাদের কি হবে, ডিপিএসপি তে চলে যাবে। টু ভ্যালু অ্যান্ড প্রিজার্ভ দ্য রিচ হেরিটেজ অফ আওয়ার কম্পোজিট কালচার, এটা হচ্ছে আর্টিকেল 51 সাবক্লজ এ সাবক্লজ এফ এর আন্ডারে একটা ফান্ডামেন্টাল ডিউটিস, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন ফর চিলড্রেন, এটা হচ্ছে আমাদের একটা ফান্ডামেন্টাল রাইটস, ঠিক আছে। ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন ফর চিলড্রেন এটা আমাদের ফান্ডামেন্টাল রাইটস, এটা হচ্ছে আন্ডার আর্টিকেল 21A। ওকে, আর অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি এটাও আমাদের ফান্ডামেন্টাল রাইটস, এটা আন্ডার আর্টিকেল 17 তে অ্যাবলিশন অফ আনটাচেবিলিটির কথা বলা আছে। 51A তে আমাদের রাইট টু এডুকেশনের কথা বলা আছে। চলো, দ্য পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট টু ইস্যু অর্ডিন্যান্স ইজ এ রেলিক অফ, আচ্ছা অর্ডিন্যান্স জারি করার পাওয়ার প্রেসিডেন্টের কত নম্বর আর্টিকেল এটা বলা আছে? আর্টিকেল 123, অর্থাৎ 123 নম্বর আর্টিকেলে অর্ডিন্যান্স জারি করার পাওয়ার বলা আছে। অর্থাৎ যখন কোনো পার্লামেন্ট কোনো সেশনে থাকবে না তখন প্রেসিডেন্ট পারেন অর্ডিন্যান্স জারি করতে। এটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে নেওয়া হয়েছে। 1935 এটা গভর্নর জেনারেল বা ভাইস রয়ের আন্ডারে ছিল, যেটা আমাদের এখন প্রেসিডেন্টকে এই পাওয়ারটা দেওয়া হয়েছে। Which one of the following articles of the Indian Constitution deals with the impeachment process against the Indian president? এদের মধ্যে কোনটা ইমপিচমেন্ট প্রসেসকে নির্দেশ করছে? আর্টিকেল 61 এর আন্ডারে হচ্ছে প্রেসিডেন্টের ইমপিচমেন্টের কথা বলা আছে অন দা গ্রাউন্ড অফ কি, কনস্টিটিউশন যদি ভায়োলেশন করে তাহলে প্রেসিডেন্টের ইমপিচমেন্ট হতে পারে। আর্টিকেল 61 এ এটা বলা আছে। আর্টিকেল 60 তে কি বলা আছে? ওথ অ্যান্ড অ্যাফার্মেশন বাই দ্য প্রেসিডেন্ট, ওথ বাই দ্য প্রেসিডেন্ট, এটা হচ্ছে আমাদের আর্টিকেল 60 তে বলা আছে। আর আর্টিকেল 39 হচ্ছে ডিপিএসপির একটা আর্টিকেল, যেখানে হচ্ছে কিসের কথা বলা আছে? ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্কের কথা বলা আছে, ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক। আর কিসের কথা বলা আছে? আমাদের যে রিসোর্স আছে, ম্যাটেরিয়াল রিসোর্সেস, সেটা হচ্ছে ইকুয়াল ডিস্ট্রিবিউশনের কথা বলা আছে। আর কিসের কথা বলা আছে? আমাদের যে সোর্স আছে সেটা যেন কেউ মানে এক এক জায়গায় যেন তার অধিকার না থাকে, তার কথাও আর্টিকেল 39 এ বলা আছে আমাদের, ঠিক আছে। এগুলো হচ্ছে ডিপিএসপির আন্ডার। চলো, আচ্ছা, ইন কেস অফ ডেথ of the president and the vice president of India, the who will act as the president of India? আচ্ছা, প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট যদি অ্যাবসেন্ট থাকে বা প্রেসিডেন্টের যদি ডেথ হয়ে যায়, তাহলে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হিসেবে কে অ্যাক্ট করবেন? তখন হচ্ছে এটা অ্যাক্ট করবেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যিনি থাকবেন, উনি হচ্ছে অ্যাজ এ অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে কাজ করবেন। নট চুজেন বাই দ্য পার্লামেন্ট, প্রাইম মিনিস্টারও নয়, অ্যাটর্নি জেনারেল নয়, তাহলে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া উইল বি অ্যাক্ট অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। Which one of the following has the power to initiate the motion of impeachment of the president of India? তাহলে ইমপিচমেন্টের আর্টিকেল আমরা কত দেখলাম? আর্টিকেল 61 এর আন্ডারে প্রেসিডেন্টকে ইমপিচ করা যায়। এটা কে করতে পারে? রাজ্যসভা, লোকসভা, স্পিকার অফ দ্য লোকসভা, বোথ দ্য হাউসেস অফ দ্য পার্লামেন্ট, অর্থাৎ বোথ দ্য হাউসেস অফ দ্য পার্লামেন্ট, অর্থাৎ আইদার হাউস অফ দ্য পার্লামেন্টে
এই ইমপিচমেন্টের যে মোশন সেটা উঠতে পারে, রাজ্যসভায় উঠতে পারে, লোকসভায়ও উঠতে পারে। ওকে, under which pardoning power of the president one form of punishment is substituted by the lighter form। আচ্ছা, ফার্স্টেই যেটা বলা সেটা হচ্ছে পার্ডনিং পাওয়ার। পার্ডনিং পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট, এটা কিসে বলা আছে? এটা আর্টিকেল 72 তে বলা আছে। কমিউটেশন, রেমিশন, রেসপাইট, রিপ্রাইভ, চারটেই হচ্ছে আমাদের পার্ডনিং পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট। তার মধ্যে কমিউটেশনে হচ্ছে কি করে? কমিউটেশন হচ্ছে প্রেসিডেন্টের পাওয়ার আছে কোন একটা পানিশমেন্টকে লাইটার করে দেওয়া। মানে ধরো তোমার হ্যাঙ্গিং টু ডেথ আছে, মানে ফাঁসির অর্ডার আছে, সেটাকে লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট করতে পারে, ঠিক আছে, মানে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করতে পারে। এটা হচ্ছে কমিউটেশন। রেমিশন কি? রেমিশন হচ্ছে সাজার যে ডিউরেশনটা কমাতে পারে, ডিউরেশনকে রিডিউস করতে পারে, নেচার চেঞ্জ করতে পারে। এটা যেমন নেচার চেঞ্জ করতে, কমিউটেশনে কি নেচার চেঞ্জ করতে পারলো, মানে তোমার যদি মৃত্যুদণ্ড থাকে তোমাকে কারাদণ্ড করতে পারে, এটা হচ্ছে কমিউটেশন। রেমিশনে কি করতে পারে? ডিউরেশনটা চেঞ্জ করতে পারে, মানে তোমার যদি ধরো 12 বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হলো, সেখানে তোমাকে 12 বছরটাকে কমিয়ে 10 বছর করতে পারে, এরকম, ঠিক আছে, ডিউরেশনটা কমাতে পারে। রেসপাইটে কি বলা আছে? রেসপাইটে হচ্ছে অ্যাওয়ার্ড এ লেস সেন্টেন্স ডিউ টু স্পেশাল প্রিভিলেজেস। স্পেশাল প্রিভিলেজেস মানে কি? মানে ধরো তুমি প্রেগনেন্ট আছো, কোনো মহিলা, ঠিক আছে, প্রেগনেন্ট হতে পারে বা ফিজিক্যাল ডিসেবিলিটি থাকতে পারে, তাহলে তার ক্ষেত্রে হচ্ছে তার যে শাস্তিটা হবে সেটাকে কমিয়ে আনতে পারে। এটা হচ্ছে রেসপাইটের আন্ডারে, ঠিক আছে। প্রথমটা কি হলো? প্রথমটা হচ্ছে নেচার চেঞ্জ করে দিতে পারে, মানে তোমার ডেথ সেন্টেন্স, ডেথ আছে, তোমাকে হচ্ছে চেঞ্জ করে সেটা আজীবন কারাদণ্ড করতে পারে। রেমিশনে কি ডিউরেশন কমাতে পারে, তোমার 12 বছর আছে 10 বছর করতে পারে, 10 বছর আছে 8 বছর করতে পারে, 5 বছর করতে পারে। আর রেসপাইটে কি করছে? রেসপাইটে হচ্ছে তোমার কিছু ডিসেবিলিটি আছে, যেমন সব সব ক্ষেত্রে নয়, ধরো তুমি একজন মহিলা, তুমি প্রেগনেন্ট, তাহলে তোমার ক্ষেত্রে সাজা কমাতে পারে, মানে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড, ঠিক আছে, এটা মানবিকতার দিক থেকে। বা তুমি ফিজিক্যালি ডিসেবল, তোমার ক্ষেত্রে সাজা কমাতে পারে। আচ্ছা, রিপ্রাইভে কি বলছে? রিপ্রাইভে বলা হচ্ছে যে টেম্পোরারি সাসপেনশন। টেম্পোরারি সাসপেনশন মানে কি? ধরো তোমার আহ ধরো তোমার ফাঁসির অর্ডার হলো, হ্যাং টু ডেথের অর্ডার হলো, ঠিক আছে, তাহলে প্রেসিডেন্ট সেটাকে কি করতে পারে? প্রেসিডেন্ট রিকনসিডারেশনের জন্য পাঠাতে পারে যে আরেকবার এই সাজাটাকে ভাবা হোক, অর্থাৎ তখনই এই সাজাটা না দিয়ে আরেকবার যে রিকনসিডারেশনের জন্য পাঠানো হচ্ছে, সেটাই হচ্ছে রিপ্রাইভ, ঠিক আছে। এরপরে সেটা সুপ্রিম কোর্ট ঠিক করবে সেটা করবে কি করবে না। ওকে, চলো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ এভরিওয়ান ফর অ্যাটেন্ডিং দ্য সেশন, হোপ ইউ এনজয়েড দ্য সেশন। থ্যাংক ইউ।